আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমতো আমতো না করে বলে ফেলো কি বলতে চাও। প্রেশারের ঔষধ খেয়েছি, ঘুম চলে আসবে, তখন দেখা যাবে তোমার কথা শোনাই হলো না। আঁখি শিকদার দোটানায় পড়ল। এই লোকের এমন কথা শুনলে আবার প্রেশার না বেড়ে যায়, কিন্তু তাকে তো জানানো প্রয়োজন। কি হলো বলো? আমি সোহেবের বিয়ে দিতে চাই। কি? ছুটে গেল জোনায়েদ শিকদারের ঘুম, চোখগুলো চরম উত্তেজনায় বের হয়ে আসার উপক্রম। তার স্ত্রী এগুলো কি বলছে? পাগল টাগল হয়ে গেল না তো আবার? আঁখি শিকদারের কথা শুনে জোনায়েদ শিকদারের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। চরম আশ্চর্যে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো আখি? হঠাৎ করে সোয়াইবের বিয়ের কথা এলো কোথা থেকে? আর সব থেকে বড় কথা, সোয়াইবের বাড়ির ছোট ছেলে আদ্র আছে এখনো। আদ্রের আগে সোয়াইবের বিয়ে কি করে হতে পারে? একটু থেমে তিনি আবার বললেন, তাছাড়া তুমিই বলো, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হলে এটা কেমন হবে না? আঁখি শিকদার জোনায়েদ শিকদারের কথায় বেশ বিরক্ত হলেন। কপাল কুঁচকে তিনি প্রশ্ন করলেন, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হলে কেমন হবে এটা তুমি বলো। তুমিও তো তোমার ভাইয়ের আগেই বিয়ে করেছিলে, এটাতে কোনো সমস্যা হয়নি বুঝি? তখন কেমন হয়েছিল? আমার ছেলের বেলায় যত সব নিয়ম কানুন হয়ে গেছে। জোবায়ের শিকদার আঁখি শিকদারের কথায় তাজ্জব বনে গেল। অবশেষে তার কেউ না কেউ তাকে আগে বিয়ে করা নিয়ে খোঁটা দিল। যার জন্য চুরি করলো সে কিনা চোর বানিয়ে দিল। জোবায়ের শিকদার এবার আঁখি শিকদারের দিকে এবার করুণ চোখে চাইলেন। আমি আগে বিয়ে করেছি বলে তুমি এমন করে বলছো আখি? আমি যদি আগে বিয়ে না করতাম তাহলে তোমার ওই দজ্জাল বাপ তোমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিত। তখন আমার কি হতো ভাবতে পারছো? সারা দিন রাত আব্বা আম্মার পায়ে পড়েছিলাম তোমার বিয়ে করার জন্য। আমার এই করুণ অবস্থা দেখে আব্বা জুবায়ের ভাইয়ের আগে আমার বিয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিল। আর তুমি কি না আমায় আজ এই আগে বিয়ের কথা নিয়ে খোঁটা দিলে? এত নিষ্ঠুর তুমি আখি? তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমাকে এইগুলো বলছো? আঁখি শিকদার জোনায়েদ শিকদারের দিকে বুড়ি কুচকে বলল, বাজে কথা রাখো তোমার। তুমি আমার জন্য এত কি করেছো? বাঁকা হাসি দিয়ে আবার বলে উঠল, তুমি যা করেছো নিজের জন্য করেছো, আমার জন্য করনি। তোমার বিয়েতে আমাকেই করতে হতো। প্রেম করেছো কি আর এমনি এমনি? এখন সব লজিক লেস উক্তি দিচ্ছ আমায়। কিছুক্ষণ থেমে আবার তিনি বলে উঠলেন, যাই হোক, আমি আগের কথা আর বলতে চাই না। আমি সোহেবের বিয়ে দিতে চাই, ব্যাস। তুমি রাজি থেকো আর না থাকো, আমি তো আমার ছেলেকে বিয়ে দিয়েই ছাড়বো। জোবায়ের শিকদার পড়েছে এক মহা ফেসাদে। এই মহিলাকে এখন কিভাবে বুঝাবে সে যে তাদের সময় আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ? বড় ভাই কিভাবে নিবে ব্যাপারটা তা কে জানে। তিনি আবার আঁখি শিকদারকে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, সোয়াইবের বিয়ে দিও তুমি, কিন্তু মেয়ে পাবে কোথায়? মেয়ে খুঁজতে তো সময় লাগবে। মেয়ে খুঁজে না হয় বিয়ে ঠিক করো। এটা অনেক সময়ের ব্যাপার, একটু সবর করো তুমি। আঁখি শিকদার এতক্ষণে ওপাশ ফিরে শুয়ে পড়েছে। জোনায়েদ শিকদারের কথার রেশ ধরেই বলে উঠল, সামনের শুক্রবার মেয়ে দেখতে যাব। মেয়ে আমার পছন্দ করা আছে। ব্যাস, আর কোনো কথা বললেন না তিনি। জোবায়ের শিকদার মেয়েটার ঠিকানা জানার জন্য অনেকবার ডেকে তাকে এনেছে, কিন্তু তিনি তা পাত্তাই দেননি। অগত্যা তাকেও আশাহত হয়ে শুয়ে পড়তে হয়েছে। সোয়াব বসে আছে বারান্দায়। তার বারান্দাটা আড্ডেরটার মতো বড় না, তবে বেশ খানিকটাই বড়। বারান্দার ডান পাশে ছোট একটা ডিভান আছে, সেখানেই মূলত এখন সে বসে আছে। কাঁধের মধ্যে একটা উষ্ণ হাতের ছোঁয়া পেতেই সোয়াব পেছন ফিরে তাকায়। সে জানে এই সময় কি আসতে পারে তার রুমে। মাথাটা আবার সামনের দিকে ফিরিয়ে বসার জন্য সাইডে জায়গা করে দিল। তরিভ্রান্ত কণ্ঠে বলে উঠল, বসো ভাই। আদ্র বসলো না, ধীর পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। রেলিং ধরে আকাশের নির্নিমেষ দৃষ্টিতে তাকায়। আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, যার সুশীতল আলো মাঝে মাঝে মেঘের পর্দায় আবদ্ধ হচ্ছে। প্রতি মুহূর্তেই আকাশের চিত্র পরিবর্তন হচ্ছে। আদ্র সোহেবের দিকে না তাকিয়েই বলে উঠল, আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, কিন্তু চাঁদকে যে কালো মেঘকে ঢেকে দিচ্ছে। সোহেবের কথায় আদ্র একটু তাচ্ছিল্য হাসলো, ফিরে তাকালো সোহেবের দিকে, অধরা কণ্ঠে বলে উঠল, চাঁদ কিন্তু আকাশের সৌন্দর্যের প্রতীক। তার অবস্থান চিরকালীন আকাশেই।
মেঘ তাকে ঢাকলেও চাঁদ আকাশেরই থাকবে, এমনকি অমাবস্যার রাত পার হয়ে আবার আকাশের গৌরবময় আলো উদ্ভাসিত করবে। আকাশের চিরন্তন সঙ্গীতের অংশ হয়ে চাঁদ তার জ্যোৎস্নায় পৃথিবীকে আলোকিত করবে। কালো মেঘগুলো কি চাঁদের অস্তিত্ব বিলীন করতে পারবে? আদ্রের কথায় সোহেবের এক দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। আদ্রের কথা শুনে তার চোখে অবাক বিস্ময় ছলকে উঠল। কিভাবে আদ্র তার মনের গোপন কথা বুঝল যখন সে কিছুই বলেনি? সোহেবের অন্তর্জুড়ে বিস্ময় আর মুগ্ধতার মিশেল। তার ভাই তাকে এত বুঝে কিভাবে? তারা তো এক মায়ের পেটেরও না, তাও এত মনের টান কেন? কিছু না বললে কি করে তাকে বোঝা যায় আদ্র? সোহেব কিছু বলল না, দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। অবশেষে আর থাকতে না পেরে বলে উঠল, অর্পা আমাকে ভালোবাসে না ভাই, তার জীবনে অন্য কেউ আছে যাকে সে ভালোবাসে। আদ্র তাচ্ছিল্য হাসলো। তা ভালো তো, তুই জানলি কি করে? সে কি নিজে এই কথা বলেছে তোকে? না, আমাকে অর্পা বলেনি, রাসেল থেকে জেনেছি। তার বাড়িতে নাকি এসব নিয়ে একবার কথা হয়েছিল। রাসেল আমায় কথায় কথায় বলে ফেলেছে। আমার মনে হয় তাকে অর্পার সাথে কথা বলা উচিত। অন্যের কথা শুনে নিজে কষ্ট পাচ্ছিস। তোর উচিত অর্পার সাথে এই বিষয় নিয়ে কথা বলা, আলাদা করে। কি বলতে চাইছো তুমি ভাই? আর কি বা বোঝাতে চাইছো তুমি? আমি কি বোঝাতে চাইছি তুই ভালো করেই বুঝতে পারছিস। আশা করি আমার কথাগুলো ভালো করে ভেবে দেখবি, তারপর ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিবি। কথাটা বলে আদ্র সোহেবের কাঁধে হাত রাখলো। তারপর আর দাঁড়ালো না, সেখানে চলে গেল নিজের কক্ষের দিকে। পেছনে রেখে গেল একজন চিন্তানুবেশী মানুষ, যে এখন আকাশকুসুম চিন্তায় মগ্ন। সত্যি কি আমার কোনো ভুল হচ্ছে? অর্পার সাথে কি একবার এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন? হয়তো প্রয়োজন। কিছু না ভেবে একটা নাম্বারে মেসেজ করে দিল। কিছুক্ষণের মধ্যে অপর পাশ থেকে রিপ্লাই আসলো। ওকে। মেসেজটা দেখা মাত্রই মোবাইলটা রেখে চলে গেল নিজের রুমে। এখন একটু ঘুমানো প্রয়োজন। এই কয়েকদিন ভালো করে ঘুম হচ্ছে না। লাইটটা নিভিয়ে খাটে এসে শুয়ে পড়ল সে। এর পরপরই এক গাদা ঘুম তার চোখ জুড়ে নেমে এলো। ফলস্বরূপ সে চোখ খোলা রাখতে পারল না আর। ঘুটঘুটে অন্ধকারের গভীরে তলিয়ে গেল সে, যেন নিঃশব্দে স্বপ্নের জগতে পাড়ি জমালো। যে যার কাজে ব্যস্ত সকাল থেকে। বাড়ির পুরুষরা সকাল সকাল চলে গেছে অফিসে, নিপুণ চলে গেছে কলেজে, ইভা আর ইভান গেছে স্কুলে। বাড়িতে শুধু এখন আছে শিকদার বাড়ির 3 বউ। রান্না বান্নায় ব্যস্ত তারা। তবে 3 মাথা একসাথে থাকলে কি আবার গপ্পের অভাব হয়? হাসি তামাশার মধ্যে দিয়েই তারা এক একটা দিন পার করছে। তাদের এত কথার মাঝে হঠাৎ করে অনিমা শিকদার বলে উঠল, আখি, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আখি শিকদার চাল ধুতে ধুতে বলল, কি বলবে আপা বলো? আমার কাছে আবার এমন কিছু কিছু করছো কেন? অনিমা শিকদার আমতা করে বলে উঠল, এ কয়েকদিন সোহাইবের আচরণ আমার মোটেও ভালো লাগছে না। জানি না তুই আমার কথাটা কেমন করে নিবি, কিন্তু নিয়ে হয়তো চিন্তায় থাকতে সারাক্ষণ। ও কি কোনো কিছু নিয়ে আপসেট? তুই কিছু জানিস? কিছুক্ষণ থেমে তিনি আবার বলে উঠলেন, বাড়ির ছেলে মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে কি আর ভালো লাগে? ঠিক মতো খায় না, ঘুমায় না। তুই একটু কথা বলিস তো ওর সাথে। অনিমা শিকদারের কথাগুলো এতক্ষণ ধরে আখি শিকদার শ্রবণ করছিলেন। তার কথাগুলো তো ঠিক, সোহেবের এই আচরণগুলো তো লক্ষণীয়। দীর্ঘশ্বাস ফেলে আখি শিকদার হতাশ কণ্ঠে বলে ওঠে, তোমার কি মনে হয় আপা আমি সোহেবের আচরণগুলো লক্ষ্য করিনি? বেশ করেছি, কিন্তু আমি জানি আমার ছেলেকে যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে সে তা এড়িয়ে যাবে। মুখ ফুটে কোনো কিছু বলে আমার কাছে শরীরে যত বিষ যন্ত্রণা আছে তা শরীরের মধ্যেই মজাবে, তাও আমাকে বলবে না। কথাটা বলে থামেন না তিনি, আবার বলে উঠলেন, আদ্রকে বলেছিলাম একটু কথা বলতে ওর সাথে। আমার সাথে কিছু বলুক আর না বলুক, আদ্রের সাথে সব কথা তো বলেই। আর তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদিও এখনো কাউকে বলিনি, শুধু নিপুণের বাপের কানে একটু আভাস দিয়েছি। আমার মনে হয় এটা করলে সোহেব একটু ঠিক হবে। অনিমা শিকদার আর জেসমিন শিকদার এতক্ষণ ধরে আখি শিকদারের কথাগুলো শুনছিল। আখি শিকদারের শেষের কথায় জেসমিন শিকদার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি সিদ্ধান্ত নিলা ভাবি? আমাদেরকে কি বলা যাবে? কৌতূহলটা যে অনিমা শিকদারের মধ্যে জাগেনি তা নয়, কিন্তু উনি প্রকাশ করার আগে জেসমিন শিকদার তা প্রকাশ করে ফেলে। আখি শিকদার বেশ বুঝতে পারল তাদের কৌতূহল। তিনি তাদের দিকে না তাকিয়েই বলল,
কেন বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তোদের না বললে আমি কাকে বলবো? জেসমিন শিকদার বেশ খুশি হলো আখি শিকদারের এমন কথায়। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আখি শিকদারের দিকে। শোনার আগ্রহ প্রবল তার মধ্যে। অনিমা শিকদারও শোনার জন্য আগ্রহ দেখা গেল। আখি শিকদার তোয়ালেতে হাতটা মুছে অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপা, আদ্রের আগে যদি সোয়াবের বিয়ে দেই তাহলে খুব বেশি সমস্যা হবে? অনিমা শিকদার চরমকালের আখি শিকদারের কথায় উদ্দীপ্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি সোহাইবের বিয়ে দিতে চাইছিস আখি? আপা। তাদের কথা শুনে জেসমিন শিকদার চমকপ্রদ হাসলেন। তিনি ভীষণ খুশি। হাসি হাসি কণ্ঠে বলে উঠলেন, সমস্যার কি আছে ভাবি? সোহেবের তো বিয়ের বয়স হয়েছে, করাইয়া দেন বিয়া। বউ আসলে দেখবেন সব চিন্তা ফুস হইয়া যাইব, আর আমাদের গ্রুপেও একজন সদস্য বাড়ব। আখি শিকদার হাসলেন জেসমিন শিকদারের কথায়। দৃষ্টি সরিয়ে আবার অনিমা শিকদারের দিকে তাকালো আর চোখে কিছু জানতে চাইলো। অনিমা শিকদার সে চাহনি বুঝলো, কণ্ঠ নরম তার। আদ্রর আগে বিয়ে হলে সমস্যা কি? আর ওই ছেলেকে আমি বিয়ের কথা বলবো না। নিজের যদি মনে হয় বিয়ের প্রয়োজন, সে দিন বিয়ে করবে। তার জন্য কি সোহাইব বুড়ো হবে নাকি? এখন তুই একখানা ভালো সিদ্ধান্ত নিয়েছিস। এখন ভালো একটা মেয়ে খোঁজার পালা। ভালো মেয়ে পেলে বিয়ে করিয়ে দিবে। অনিমা শিকদারের এমন কথায় যেন আখি শিকদারের বুকের উপরের পাথর নেমে গেছে। স্মিত হাসি ফুটিয়ে তুললেন মুখে। মুখে হাসি হাসি ভাব বজায় রেখেই বললেন, মেয়ে আমার পছন্দ করাই আছে। আখি শিকদারের এমন কথায় চমকালেন তার পাশে থাকা দুইটা নারী। অবাক কণ্ঠে প্রশ্ন করে উঠল, কে কে সেই মেয়ে? দুই জোড়া চোখ এখন আখি শিকদারের দিকে নিবদ্ধ। জানার আগ্রহ তাদের মাঝে। আখি শিকদার তাদের কৌতূহল ভঙ্গ করে বলে উঠলেন, অর্পা। সোহেব একটা রেস্টুরেন্টে এসে বসে আছে। অপেক্ষার প্রহর গুনছে কারো জন্য। বারে বারে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। না, এখনো আসছে না। আসবেই বা কি করে? সে তো বলেছিল 11টায় আসার জন্য। এদিকে সে 15 মিনিট আগে এসে বসে আছে। আজ যেন 15 মিনিট সময়ও শেষ হচ্ছে না। 15 মিনিটকে 15 ঘন্টা লাগছে। কারো চেয়ার টানের শব্দে ধ্যান ছুটল সোহাইবার। সামনে সেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। অর্পা বসতে বসতে বলল, প্লিজ আপনি বসুন, দাঁড়ানোর প্রয়োজন নেই, প্লিজ বসুন। সোহেব বসলো, দৃষ্টিটা এখনো অর্পার দিকে। কি নেবেন? যে কোনো কিছু। অতি দ্রুত সোহেব দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। কাউকে দেখতে পেয়ে ডেকে উঠল। ওয়েটার। ওয়েটার সামনে এসে দাঁড়াতেই দুইটা কফি আর দুইটা ক্রোসেন্টের অর্ডার ঠুকে দিল। অর্ডার পেয়ে ওয়েটার চলে গেল তা প্রস্তুত করার জন্য। আবার নীরবতা ধেয়ে আসলো টেবিলে। সোহেব কিছু বলল না। অর্পাও নিস্তব্ধ। সে দেখে যাচ্ছে সোহেবকে। সোহেব কি আগে থেকে শুকিয়ে গেছে? চোখগুলো কি দেখে গেছে কঠোরের মধ্যে? চোখের নিচে কালির দাগ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে নির্ঘুমে রাত কেটেছে। সোহেবের এত কাতরতা কি শুধু তার জন্য? সত্যি কি সোহেব তাকে এত ভালোবাসে? ওয়েটারে কাপ রাখার শব্দে অর্পার ধ্যান ভাঙে। ওয়েটারের দিকে একবার তাকিয়ে আবার সোহেবের দিকে তাকায়। কি আশ্চর্য, সোহেব তার দিকেই তাকিয়ে আছে। এতক্ষণ ধরেও কি তাকিয়েছিল নাকি? বেশ লজ্জায় পড়ে গেল অর্পা। তড়িৎ চোখ নামিয়ে নিল সে। সোহেব অর্পার দিকে তাকিয়েই বলে উঠল, আমার ওই দিনের ব্যবহারের জন্য আমি ভীষণ সরি। আসলে আমার এমন ব্যবহার করা একদম উচিত হয়নি। আপনার সাথে আমার এই বিষয়ে আলাদা করে কথা বলা উচিত ছিল। কোন বিষয়ে? অর্পার নির্লিপ্ত গলা। সোহেব ভীষণ অবাক হলো। এরই মধ্যে ভুলে গেল নাকি অর্পা? সোহেব গলা পরিষ্কার করে ইতস্তত করে বলে উঠল, ওই যে আপনার ভালোবাসার মানুষ আছে, সেই কথা। অর্পা কোনো ভনিতা না করেই বলল, সে তো আছে। আপনি বলুন, আপনি সেদিন এই কথা শুনে এত রিয়েক্ট করেছিলেন কেন? অর্পার কথাটা সোহেবের কাটা গায়ে নুনের ছিটার মতো লাগলো। মুহূর্তে গলার স্বর পরিবর্তন হলো। ঠোঁট বাঁকিয়ে হস্কি কণ্ঠে বলে উঠল, যদি তোমার জীবনে অন্য কেউ থেকে থাকে তাকে ভুলে যাও, কারণ আমি তোমাকে ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি। প্রথমবার সিলেটে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমার প্রেমে পড়েছি, কিন্তু হঠাৎই আমি তোমাকে হারিয়ে ফেলি। তবে আমি তোমায় হারিয়ে ফেলেছি ঠিক তারপর থেকেই আমি তোমায় খুঁজতে শুরু করি। জানো, পাগলা কুকুরের মতো খুঁজেছি তোমায়। অবশেষে আমি তোমাকে পাই, আমাদের বাড়িতে পাই। কি ভাগ্য, তাই না? ভাগ্য খুঁজে নিল তোমায়। কিন্তু তুমি কি ভাবছো আমার কাছ থেকে পালাবে? এত সহজ? তোমার মাথা থেকে তোমার ওই ভালোবাসার মানুষের নাম সব মুছে ফেলো।
এখন থেকে শুধু সোহাইবের নামটি মাথায় এবং মনে সেলাই করে রেখে দাও, কারণ তোমাকে ভালোবাসার অধিকার শুধুমাত্র আমার, এই সোহাইবের। এখন আর অন্য কিছু ভাবো না, ভেবে কোনো লাভ নেই। শুধু আমার ভালোবাসার কথা মনে রেখো, যা সিলেটে সেই প্রথম দেখার সময় শুরু হয়েছিল এবং চিরকাল থাকবে। অর্পা এতক্ষণ যাবৎ সোহেবের সকল কথা মনোযোগ দিয়ে শুনছিল। কথাগুলোর মাঝে যেমন সোহেবের তীব্র ভালোবাসা ছিল, তেমনি রাগও ছিল নিজের প্রতিদ্বন্দ্বীর উপরে। হাসলো অর্পা। সোহেব সে হাসি দেখে ভ্রু কুচকালো। সে তো কোনো হাসির কথা বলেনি, নিজ থেকে আত্মসমর্পণ করেছে অর্পার কাছে। তাহলে অর্পা এমন ঠোঁট টিপে হাসছে কেন? নিজেকে দমাতে না পেরে কৌতূহলী গলায় প্রশ্ন করলো। তুমি হাসছো কেন? অর্পা হাসতে হাসতে উত্তর দেয়, হাসির কথা বললে হাসবো না সোহাইব? নিজের ভালোবাসাকে ভুলে যাওয়া মানেই তো আপনাকে ভুলে যাওয়া সোহাইব। আর আপনি নিজেকে ভালোবাসতে বলছেন, আবার একই সাথে ভুলে যেতেও বলছেন। ব্যাপারটা বেশ ফানি, তাই না? অর্পার এমন কথা শুনে সোহেব ভীষণ অবাক হলো। তার মানে অর্পাও তাকে ভালোবাসে। সোহেবের গলার স্বরটা একটু তেতলো এলো। ভেতরে এক অজানা সত্যকে জানার প্রবল আগ্রহ, যেমন বিশাল ঢেউয়ের অপার আগ্রহ ধীরে আশ্রে পড়ার। তার সত্যিটা জানার উদ্দীপনা তেমনই দৌড়ায়। ঢেউ যেমন শোরগোল করে তীরে আশ্রে পড়ে, তেমনিভাবে তার মনে সত্যের পিপাসা একইভাবে জাগ্রত রয়েছে। তার মনের মধ্যেও এক বিশাল শোরগোলের শব্দ হচ্ছে। কেউ কি তা শুনতে পাচ্ছে? অর্পা কি তা শুনতে পাচ্ছে? হয়তো পাচ্ছে, হয়তো বা পাচ্ছে না। সোহাইবের ধ্যান ভাঙিয়ে অর্পা বলে উঠল, কি ভেবেছিলেন আপনি সোহাইব? আমি অন্য কাউকে ভালোবাসি? সোহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে অর্পার পানে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অর্পার কানে কথা আসতেই উপর নিচ মাথা নাড়ে সোহেব। অর্থাৎ সে ভেবেছিল অর্পা অন্য কাউকে ভালোবাসে। অর্পার দিকে তাকিয়ে নিখাত গলায় বলে উঠল, অর্পা, আপনি প্লিজ হেয়ালে করবেন না, যা বলার চলতে বলুন, আমার ধৈর্য কুলাচ্ছে না। সোহেবের চোখে মুখে উত্তেজনা, কোনো কিছু জানার জন্য প্রবল আগ্রহ কাজ করছে তার মধ্যে। হয়তো অর্পা তাকে ভালোবাসে। এই সত্যিটাকে গ্রহণ করার জন্য এত ছটফট, এত ব্যাকুলতা। অর্পা সোহেবের এমন ছটফট দেখে হাসলো, ফের বলে উঠল, জানার জন্য এত আগ্রহ দেখছি আপনার? তাহলে শুনুন, আমি সেদিন সিলেটে প্রথম যখন আপনাকে দেখি তখনই আপনার প্রেমে পড়েছিলাম, তবে ভালোবাসিনি। লিফটের ঘটনা মনে আছে? সোহেব ওপর নিচ মাথা নাড়ে, অর্থাৎ তার মনে আছে। অর্পা হেসে আবার বলে ওঠে, আমি আপনাকে কফি হাতে নিতে বলেছিলাম, কিন্তু আপনি এক চুমুক খেয়েছিলেন। কি ভেবেছেন আমি জানতে পারবো না? সোহেব বেশ খানিকটা লজ্জা পেল। এই গোপন সত্যিটা অর্পা কি করে জানলো? এটা তো সে ছাড়া আর কেউ জানতো না। আমতা আমতা করে বলে উঠল, আপনি জানেন কি করে? আমি তো সেদিন লিফটে আপনার পিছনে ছিলাম। অর্পা বেশ বুঝতে পারলো সোহেব এখনো নিজের বোকামি টের পায়নি। টের পেলে কি আর এভাবে বলতো? আপনি ভীষণ বোকা সোহাইব। লিফটে পেছনে কি হচ্ছে তা সামনের গ্লাসই দেখা যায়। সেদিন আপনি চুমুক দেওয়া কফিটা রেখে দিতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। মানে আপনার মনে তখন আমার জন্য কিছু ছিল, তাই না? সোহেবের নির্লিপ্ত গলা। জানেন, আমি সেই কফিটা পুরোটা শেষ করি। সারা রাত কফির কাপটা হাতে নিয়ে কল্পনায় মগ্ন ছিলাম। আপনার কল্পনায় বুঝতে পারছিলাম আপনার জন্য আমার মনে কিছু একটা তৈরি হচ্ছে। আপনাকে দেখার জন্য আমি এক প্রকার কাতরাচ্ছিলাম, কিন্তু পারিনি আপনার সাথে দেখা করতে। সিলেটে আমাদের শেষ দেখা হয়েছিল চা বাগানে, কিন্তু আপনি আমার সাথে ভালো করে কথা বলার আগেই চলে গেলেন। কি হয়েছিল তখন? আপনি কেন চলে গিয়েছিলেন? আমার কাতর দুটো চোখ আপনাকে কত খুঁজেছে, আপনি কি তা জানেন? কত কথা বলতে চেয়েছি আমি সেদিন, জানেন? কিন্তু আপনি চলে গেলেন। আমি তখন সোজা হোটেলে এসে আপনার খোঁজ করায় তারা বলল আপনি নাকি চলে গিয়েছেন। আমার জন্য কোনো ক্লু রেখে যাননি আপনি। কিভাবে খুঁজতাম আমি তখন আপনাকে? একবার ভেবেছেন? ঢাকায় এসেও আপনাকে খুঁজেছি আমি, চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছিলাম আপনার। তখন বুঝেছিলাম আমি আপনাকে ঠিক কতখানি ভালোবাসি। অবশেষে দীপনকে পড়াতে গিয়ে আপনার দেখা পাই। জানেন, তখন মনে হয়েছিল এটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত আমার জীবনের বিশেষ একটা উপহার। কথাগুলো বলতে বলতে অর্পার চোখগুলো ঝাপসা হয়ে এলো। মুহূর্তে গাল বেয়ে গড়িয়ে পড়ল অসময়ের বৃষ্টি। সোহেব হাত বাড়িয়ে সে পানি হাতে নিল, নির্লিপ্ত গলায় বলে উঠল, আমার সামনে আর কাঁদবে না অর্পা, চোখের জলগুলো জমিয়ে রাখুন। আমি আর কোনো দুঃখ বিলাস করতে চাই না। আপনি আমার জীবন থেকে যখন হারিয়ে গিয়েছিলেন তখন আমার সময়টাও এমনই কেটেছে। আপনি আবার আমার জীবনে ফিরে এসেছেন। আমার জীবনের সকল তালগোল ছন্দ আবার আমার জীবনে ফিরে এসেছে। এখন থেকেই আবার শুরু হবে আমাদের গল্প। আমি আর কোনো দুঃখ বিলাস করতে চাই না। আপনি আমার জীবন থেকে যখন হারিয়ে গিয়েছিলেন তখন আমার সময়টাও এমনই কেটেছে। আপনি আবার আমার জীবনে ফিরে এসেছেন। এখন থেকেই আবার শুরু হবে আমাদের গল্প। আমি আর কোনো দুঃখ বিলাস করতে চাই না। আপনি আমার জীবনের সকল তালগোল ছন্দ আবার আমার জীবনে ফিরে এসেছে। এখন থেকেই আবার শুরু হবে আমাদের গল্প। আমি আর
আপনাকে হারাতে চাই না অর্পা। কিছুক্ষণের মাঝে সোহেব অর্পার ডান হাতটা নিজের বাঁ হাতের মুঠোয় পুড়ে নিল। আবেগময় কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি অর্পা। এই বোকা শোকা ছেলেটা আপনাকে ভালোবাসে। আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? থাকতে পারবেন সারা জীবন তার সাথে? সোহেবের কথায় অর্পা মাথা নাড়ায়, কোমল কণ্ঠে বলে ওঠে, আমি ওই বোকাশোকা ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভালোবেসে তার সাথেই সারা জীবন পার করতে চাই। জীবনের শুরু থেকে শেষ কেবল তার নামেই লিখতে চাই। সূচনা থেকে উপসংহারে শুধু আপনার সাথেই থাকতে চাই। হবে না আমার উপসংহার? কথা দিচ্ছি, আমাদের উপসংহার অনেক সুন্দর হবে। তখন এই কাঁচ ভাঙার শব্দ হলো। শব্দ অনুসরণ করে সোহেব আর অর্পা সেদিকে তাকালো। যা দেখলো তা দেখে চক্ষু চড়ক গাছ সোহেবের। কিছুটা দূরে নিপুণ দাঁড়িয়ে আছে, সাথে আদ্র আছে। আদ্র যদিও খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, যেন এই ব্যাপারে তার কিছু যায় আসে না। কিন্তু নিপুণ তার চোখ মুখ বড় করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কিছু দেখে ফেলেছে। সোহেব ভীতু নয়নে একবার বনের দিকে চাইলো আর একবার আদ্রের দিকে। চোখ দিয়ে ইশারা করে আদ্রকে বোঝাতে চাইলো ও এখানে কি করছে, কিন্তু আদ্র সে ইশারা কোনো পাত্তাই দিল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিপুণের দিকে চাইলো। নিপুণের দিকে তাকাতেই আদ্র বেশ বিরক্ত হলো। মুখ দিয়ে চসূচক শব্দ বের করে বলে উঠল, তোর এত বড় হাঁটা এবার বন্ধ কর। তোর এই হাঁ দিয়ে আস্ত একটা গরু তোর পেটের মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারবে, গবেট। আদ্রের কথা শুনে নিপুণ অতি দ্রুত দুটি ঠোঁট মিলিয়ে নেয়। আদ্রের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে ওঠে, আপনি কি সবকিছু জানতেন আদ্র ভাই? আদ্রের ভাবলেশীন গলা যেন এটা বিশাল কোনো ব্যাপারই নয়। নিপুণের হাতে ধরে সামনে সোহাইবের টেবিলের দিকে নিয়ে যেতে লাগলো সে। কিন্তু এত কিছু নিপুণের ঠিক হজম হচ্ছে না। সোহেব ভাই অর্পা আপুকে ভালোবাসে। কবে, কখন হলো এসব? গোপনে গোপনে এত কিছু হলো, সে তো কিছুই টের পেল না। মনে মনে বলে উঠল, হায় আল্লাহ, শুধু আমি না, সবাই তলে তলে টেম্পু চালিয়েছে। আদ্র আর নিপুণ এসে বসেছে সোহেবদের বরাদ্দকৃত টেবিলে। নিপুণ অবাক চোখে একবার সোহেবকে দেখছে আর একবার অর্পাকে দেখছে। অনিমেষ আদ্রের কাছাকাছি ঘেঁষে বসলো সে। কোনোই দিয়ে আদ্রের হাতে অনবরত খোঁচা দিতে লাগলো। আদ্র বিরক্ত হলো তার এই কাজে, গম্ভীর স্বরেই বলে উঠল, কি হলো, এভাবে খোঁচাচ্ছিস কেন? যা বলার সরাসরি বল, নাকি অতি আশ্চর্যে বোবা হয়ে গেছিস তুই? নিপুণ বেশ অস্বস্তিতে পড়ল, লজ্জাও পেল খানিকটা। সে ভাবেনি আদ্র এমন জোড়া কথাটা বলবে। চটজলদি আদ্রের থেকে দূরত্ব বজায় রেখে নিল সে। অর্পা এতক্ষণ ধরে খেয়াল করছে সব, সে বেশ বুঝতে পেরেছে নিপুণের ভাবনাগুলো। তাই সোহেবকে বলল, আপনারা খাবার অর্ডার দিন, আমি আর নিপুণ একটু ওদিক থেকে ঘুরে আসি। তৎক্ষণাৎ সোহেব প্রশ্ন করল, ওইদিকে কোথায় যাবে তোমরা? অর্পা চোখ দিয়ে নিপুণের দিকে ইশারা করলো, তারপর বলে উঠল, রেস্টুরেন্টের ওই জায়গাটা খোলামেলা আছে, আমার একটু সেখান থেকে আড্ডা মেরে আসি। আপনারা ততক্ষণ খাবার অর্ডার দিন। আদ্র একবার নিপুণের দিকে তাকালো, মুখ কালো করে বসে আছে সে। আদ্র বেশ বুঝতে পারছে ওই সময়ের ধমকটা ঠিক হজম করতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল সে, মনে মনে বলে উঠল, এত রাগ এই মেয়ের আসে কোথা থেকে? থাকুক মুখ কালো করে, আমিও আজ আগ বাড়িয়ে কথা বলতে যাব না, দেখি কেমন করে রাগ ভাঙে। অর্পা নিপুণকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টের অন্য প্রান্তে। কথায় ব্যস্ত হলো দুজন। অর্পার হাস্যোজ্জ্বল কণ্ঠ নিপুণকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি জানো নিপুণ, সোহাইব আর আমার প্রথম দেখা কোথায়? আমাদের বাড়িতে, আমাকে পড়াতে গিয়েই তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। প্রশ্নোত্তর চাহনি নিপুণের। অর্পা নিপুণের কথায় হেসে উত্তর দিল, মোটেও না, তোমার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা সিলেটে, দ্বিতীয় দেখা তোমাদের বাড়িতে। অর্পার কথায় নিপুণ বেশ অবাক হলো। মনে পড়ে গেল কবে সোহেব সিলেটে গিয়েছিল। এত আগে থেকে দুজন দুজনকে চেনে। অর্পা বেশ কিছুক্ষণ ধরে নিপুণের চেহারার দিকে তাকিয়ে আছে। মূলত নিপুণের অবাক হওয়া চেহারাটা দেখছে। মুস্কি হাসি অর্পা। মেয়েটাকে অবাক হলে বেশ ভালো লাগে। নিপুণের মুখের সামনে তড়ি বাজিয়ে বলে উঠল, কি ভাবছো তুমি? কিছু না। অর্পা আবার বলে উঠল, জানো আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছি কিভাবে? নিপুণ ভীষণ লজ্জায় পড়ে। এখন ভাইয়ের প্রেম কাহিনী শুনতে হবে তাকে? তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নিপুণ ডানে বামে মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না। অর্পা এবার বলতে শুরু করে, আমি তোমার ভাইকে লিফটে প্রথম দেখে কফি মগটা রাখতে দিয়েছিলাম, কিন্তু তোমার ভাই চুরি করে এক চুমুক খেয়ে ফেলেছিল। ভেবেছিল আমি দেখিনি, কিন্তু আমি তা দেখে ফেলেছিলাম। তখনই আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছিলাম। তারপর আবার আমাদের দেখা হয় সিলেটের চা বাগানে। তোমার ভাই সেদিন আমাকে একা ফেলে চলে এসেছিল সেদিন, আর তোমার ভাইয়ের দেখাই পাইনি আমি। তখন আমি বুঝেছিলাম আমি সোহাইবকে ভালোবাসি। এতটুকু বলে অর্পা থামে।
নিপুণ খুব মনোযোগ দিয়ে অর্পার কথাগুলোকে শ্রবণ করছিল। কিছুক্ষণ পরে অবাক হয়ে বলে উঠল, তাহলে আবার ভাইয়াকে পেলে কি করে? অর্পা নিপুণের হাত ধরে মুচকি হেসে বলল, আদ্র ভাইয়ের জন্য পেয়েছি। নিপুণ অবাক হয়ে বলল, আদ্র ভাই? হুম। অর্পা আবার বলতে শুরু করলো, আমি যখন সোহাইবকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার দেখা হয় আমার বন্ধুর এক বড় বোনের সাথে। তিনি আমাকে বলেছিলেন আদ্র ভাইয়ের কথা। তিনি নাকি আমাকে সাহায্য করতে পারবে, তাই আমি আদ্র ভাইয়ের অফিসে যাই। যদিও ওনাকে বলতে একটু সংকোচ বোধই হচ্ছিল, ওনাকে বলার পর উনি সরাসরি সোহাইবের ছবি দেখিয়েছিল আমাকে। তখনই আমি জানতে পারি সোহাইব আর উনি ভাই। কথাটা বলে অর্পা থামলো। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো সেখানে। নিপুণ অবাক হয়ে গেল অর্পার কথায়। আদ্র এত আগে থেকে সব জানতো, ওকে কিছুই বলেনি। সব না বলুক, অন্তত কিছু তো বলতো। মনে মনে বলে উঠল, আজ থেকে নিপুণও কিছু বলবে না আদ্র ভাইকে, কথাও বলবে না তার সাথে। তবে আদ্র ভাই একটা ভালো কাজ করেছে। অর্পাকে তার ভীষণ পছন্দ। ভাইয়ের বউ হলে তার মনের মতো একটা ভাবি হয়ে যাবে। খোঁজাখুঁজি বাদে ফ্রিতে একটা ভাবি পেয়ে গেলে মন্দ হয় না। মুখে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল তার। তবে সে হাসি লুকিয়ে রাশভারী কণ্ঠে অর্পাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি আর তোমাকে আপু ডাকতে পারবো না। অর্পা অবাক হয়ে যায় নিপুণের কথায়। কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি নিপুণ? অর্পার এমন ভীতু চেহারা দেখে নিপুণ এবার হেসে দেয়। খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, তোমাকে এবার আমি ভাবি ডাকবো। এবার থেকে ভাবিকে আপু ডাক আমার ঠিক পোষাবে না, কি বলো? অর্পাও হেসে দেয় নিপুণের কথায়। বেশ কিছুক্ষণ তারা এভাবে গল্প করে। অবশেষে ফিরে যায় সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আদ্র সোহেব বসে আছে। নিপুণ এসেই সোহেবের পাশে বসে পড়ে। সোহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওইদিকে সরে যাও, এইদিকে ভাবি বসবে। নিপুণের কথায় সোহেবের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। এই মেয়ে বলে কি এখন ভাবি? মনে মনে ভীষণ খুশি হলো সে। তৎক্ষণাৎ আদ্রের পাশের চেয়ারটাতে সরে বসে পড়ে। আদ্রের পাশে সোহেব, তার পাশে নিপুণ, আর নিপুণের পাশে বসেছে অর্পা। নিপুণ চুপচাপ নিজের খাবার খাচ্ছে। আদ্র বারে বারে নিপুণের দিকে তাকাচ্ছে, তবে নিপুণ একটি বারও চোখ তুলে তাকায়নি আদ্রের দিকে। আদ্র মনে মনে বেশ বিরক্ত হলো এই ব্যাপারটা নিয়ে। বিড়বিড় করে বলে উঠল, ভাই বোন দুটোই আস্ত গর্ত। রেস্টুরেন্টের বিল চুকিয়ে সবাই বেরিয়ে এলো। গাড়িতে ওঠা নিয়ে বাঁধলো আরেক বিপত্তি। নিপুণ জেদ ধরেছে সে অর্পার সাথে পেছনের সিটেই বসবে। অগত্যা তার জেদের কাছে হার মানতে হলো সবাইকে। আদ্র ড্রাইভ করছে, সাথে ফ্রন্ট সিটে বসে আছে সোহাইব। পেছনে নিপুণ বকবক করেই যাচ্ছে অর্পার সাথে। এই কথা, তাদের মা চাচিদের কথা সব বলছে অর্পা। অর্পাও মনোযোগ দিয়ে সব শুনছে। এই মুহূর্তে নিপুণের সেজে সুখী মানুষ কেউ নেই পৃথিবীতে, কিন্তু নিপুণের সুখ বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হলো না। কিছু দূর যেতে অর্পা নেমে গেল, আর সাথে সাথে নেমে গেল সোহেবও। পেছনে নিপুণ একা রয়ে গেল, ঘাপটি মেরে বসে রইল পেছনের সিটে। তখনই আদ্রের গম্ভীর কণ্ঠ শোনা গেল, ফ্রন্ট সিটে এসে বস। নিপুণের পিলে চমকে উঠে এই কণ্ঠস্বর শুনে তখনই আবার কানে আসে সেই গুরুগম্ভীর আওয়াজ, ফ্রন্ট সিটে এসে বসবি নাকি চাপকে নিয়ে আসবো এখানে? নিপুণ মুখ ফুলিয়ে পেছনের সিট থেকে নেমে ফ্রন্ট সিটে এসে বসে। আদ্রকে সিট বেল্টের কথা বলতে হয়নি, নিজেই লাগিয়ে নিয়েছে। আদ্র একবার নিপুণের দিকে তাকালো, পরখ করে নিল। কিছুক্ষণের মধ্যে আদ্রের গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওই সময় ফ্রন্ট সিটে বসলি না কেন? কি হলো বল, কেন ফ্রন্ট সিটে আসতে বলার পরও আসলি না? কথা গানে যাচ্ছে না, কথা বলছিস না কেন? নিপুণের চুপ থাকাটা আদ্রর মাথায় তরতর করে রক্ত তুলে দিল। স্টিয়ারিং থেকে দ্রুত হাতটা চলে গেল নিপুণের গালে, সজোরে চেপে ধরল নিপুণের গাল। নেকড়ের মতো চোখ জোড়া রাখলো নিপুণ পীড়াদায়ক সেই আদলে। নিপুণের মুখে স্পষ্ট ব্যথার ছাপ দেখতে পেল আদ্র, তাও ছাড়ল না তাকে। পাক ব্যথা। আদ্র তার মুখটা একটু সামনে নিয়ে হেসে শিয়ে বলে উঠল, তুই আমাকে তেজ দেখাচ্ছিস নিপুণ? শিকদার ইফনা নাদ্রকে তুই তেজ দেখাচ্ছিস? শুধরে যা, এমন ভুল আর দ্বিতীয়বার করিস না। যে জিনিস আমি পছন্দ করি না সে জিনিস আমার সামনে মোটেও করবি না, ফল খারাপ হবে। আর তেজ দেখে আমার সাথে কথা না বলা, আমার সাথে দূরত্ব বজায় রাখা তো আমি মোটেও সহ্য করব না। নিপুণের চোখের জল বাদ মারল না, অঝরে বেরিয়ে এলো তা কোটর ছেড়ে। গড়গড় করে জল বেরোতেই লাগলো। কোনো বাঁধের গেট খুলে দিলে জল যেভাবে উগলে আসে, অন্যটা ঠিক তেমনি ছাড় পেয়ে চোখের জলগুলো উগলে উগলে আসছে। হাতের মধ্যে গরম কিছুর আভাস পেতেই আদ্র নিপুণের চোখের দিকে তাকায়। হ্যাঁ, মেয়েটা কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। কোনো আওয়াজ বের হচ্ছে না। কোনো বেশি ব্যথা নিয়ে ফেলেছে কি?
অতি দ্রুতই হাতটা গাল থেকে নামিয়ে স্টিয়ারিংয়ে রাখলো। কিছুক্ষণের ব্যবধানে কি করে ফেলেছিল তা ভাবতেই আরও রাগ লাগছে তার। সে কিভাবে পারলো এই নরম তুলতুলে গালে পাথরের ন্যায় হাত দিয়ে চাপ দিতে? এই গালগুলো তো শুধু আদরের জায়গা, সে জায়গায় ব্যথা দিয়ে সে বড় অন্যায় করে ফেলেছে। এখন এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে সে? নিজের চুলগুলো মুষ্টি করে ধরলো সে। নিপুণ এখনো চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। এই চোখের জল আদ্রের কাছে বিষাক্ত মন কাটার মতো লাগছে, যা কিছুক্ষণ পরপর বিঁধে যাচ্ছিল আদ্রের এই সুঠাম বক্ষে, যার বিষ ছড়িয়ে পড়ছিল শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। পাগল পাগল লাগলো তা। চুল থেকে হাতটা ছাড়িয়ে দ্রুত নিপুণের গালে স্পর্শ করলো, এত আলতোভাবে স্পর্শ করলো যেন কোনো নবজাতকের শরীর। ব্যাকুল কণ্ঠ তার। আই অ্যাম সরি। আদ্রের কথাটা সম্পূর্ণ করার আগে নিপুণ হ্যাচকানো গলায় বলে উঠল, আমি বাড়ি যাব, প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন।